আসসালামু আলাইকুম এভরিওয়ান, সীমাহীন ভালোবাসা গল্পের 1 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। বিয়ের আসরে খালাতো বোন আমার দিকে হাত ইশারা দিয়ে বলল, আমি এই ছেলেকে ভালোবাসি। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকেই আমি বিয়ে করব। খালাতো বোনের কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। বিয়ের পিড়িতে ছেলেটা মাত্র কবুল বলেছে। আমার খালাতো বোন ফারিয়া এখন শুধু কবুল বললেই সবকিছু ওকে, কিন্তু এর মাঝেই যে ও এমন কিছু বলবে কেউ আশাই করেনি। আমার খালা ফারিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, কিরে কি বলছিস এসব? তুই এমন পাগলামো করে না, এখন সুন্দর করে কবুল বলে ফেলো আম্মু। ফারিয়া বিয়ের পিড়ি থেকে উঠে আমার সামনে এসে বলল, আমাকে বিয়ে করবেন না ভাই আপনি? আমাদের যে এতদিনের সম্পর্ক, এটা কি হবে? কেন সবাইকে বলতে আপনি ভয় পাচ্ছেন? আমাদের কথা আপনি সবাইকে বলে দিন, আমি আছি আপনার পাশে। এর মাঝেই নতুন জামাই এসে দাঁড়িয়ে বলল, ভাগ্য ভালো যে এই মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার আগেই সবকিছু জেনে গিয়েছি। এই মেয়েকে আমি বিয়ে করব না। যদিও বিয়ে করি তাহলে বিয়ের পর এই মেয়ে আর আমার সংসার করবে না। যা হওয়ার সে ভালোই হয়েছে আমি মনে করি। বিয়ের একটা কলঙ্কের দাগ লেগে যেত আমার শরীরে। বাবা এখন চলো, আমরা এখন এক মুহূর্ত আর এখানে দাঁড়াবো না। যা হয়েছে এসব পরে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে ছেলের সাথে যারা যারা আসছিল সবাই চলে গেল। এক এক করে বিয়ে বাড়ি শূন্য হয়ে গেল। এখন শুধু আমাদের পরিবার ছাড়া আর কেউ নেই। আম্মু ঠাস করে আমার গালে একটা চর দিয়ে বলল, কোন কোন দিন তোরে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, তাহলে আজকে তোর খালাতো বোন তোর নামে এমন কিছু কিভাবে বলল? এখন যদি আমি কিছু না বলি তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এই জন্য আমি ফারিয়াকে বললাম, তোর সাথে আমার আগের কোনো কথাই হয়নি। ফারিয়া মাথা নিচু করে বলল, না ভাইয়া, তাহলে তুই আমাকে প্রথম দেখি কিভাবে এই কথা বলতে পারলি? আর আমি তো এখানে আসছি তোর বিয়ে খেতে। যদি এমন কিছু জানতাম তাহলে আর কখনো এখানে আসতাম না। ফারিয়া শাড়ি দিয়ে মুখ ঢেকে বলল, আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে। যদি তার কাছে বিয়ে দেও সমস্যা কি? আমি অচেনা কাউকে বিয়ে করতে পারবো না, আমি তারই বিয়ে করব। খালা ফারিয়াকে ধমক দিয়ে বলল, সবকিছু হয়ে গিয়েছে, এখন শুধু বিয়েটা বাকি ছিল। তুই কেন এমন করলি? মানুষ এখন আমাদের কি বলবে? থুথু দিবে এখন আমাদের মুখে। ফারিয়া বড় গলায় বলে দিল, আমি খারাপ কি করেছি আম্মু? আমি তো বিয়ে করব। আমি কি না করেছি যে আমি বিয়ে করব না? কিন্তু আমি ওকে বিয়ে করব। ফারিয়ার কথা শুনে আমার অনেকটাই রাগ হলো। এখানে আসছি বিয়ে খাওয়ার জন্য। যদি এই মেয়েকে বিয়ে করতেই হতো তাহলে আমি কখনো এখানে আসতাম না। আমি আম্মুকে বললাম, এখন তুমি সবকিছু শুনছো নাকি? আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না। আসলে এখানে আসাই আমার অপরাধ ছিল। চলো তো আম্মু, আমরা বাসায় যাই। ফালতু সময় নষ্ট করে কোনো লাভ আছে? আমার কথা শুনে আমার খালা আম্মুর হাত ধরে বলল, আমার একটাই মেয়ে, তোর ছেলের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে। প্লিজ তুই না করিস না, বিষয়টা তুই একটু চিন্তা করে দেখ। আমার আম্মু খালাকে বলে দিল, আরে আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করবে, এত চিন্তা করিস না, আমি আছি না। এই রে, এখন পেস লাগিয়ে দিল আমার আম্মু। মন চাচ্ছে এখনই আমি চলে যাই। তবে ছোট থেকে আমার একটা অভ্যাস আছে যে আমি কখনোই আম্মুর মুখের ওপর কথা বলি না। আমার বাবা আমাকে 7 বছরের বাচ্চা রেখে মারা যায়, আর তখন আমার একটা পিচ্চি বোন ছিল। পরে আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের বড় করেছে। তার মুখের ওপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলিনি। তবে আমি বললাম, আম্মু বিষয়টা একটু চিন্তা করে দেখো প্লিজ, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নয়। ফারিয়া আমার হাত ধরে বলল, আজকে প্রথম দেখায় আমি তোরে পছন্দ করে নিয়েছি। আবার তুই আমার খালার ছেলে, যখন মন চাইবে আমি বাসায় আসতে পারবো। প্লিজ তুই না করিস না, আমি এখন কিছু করতে পারবো না। খুব খিদে পেয়েছে, এসেছি সে কখন হলো, কিন্তু এখনো ও কিছুই খায়নি। এর মাঝে আমার ছোট্ট বোন এসে বলল, ভাইয়া সারা জীবন খেতে পারবে, আগে আপুকে বিয়েটা করে নে। আমি সবার কথা শুনে চেয়ারে বসে গেলাম। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। আমি বিয়ে করলে আমার বোন আমার আম্মুর কি হবে? বিয়ে করলেই তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু আম্মু তো এই কথা বুঝতেই চাচ্ছে না। ফারিয়া আমার কানে কানে এসে বলল, কোথায় গিয়ে বাঁচতে পারবি না, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি তোর বাসায় গিয়ে বসে থাকবো। এখন তুই বিয়ে করবি? আমি খালার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটু সময় দেন খালাম্মা, আর আমি এখানে এত কিছু আশা করিনি। খালাম্মা আমার হাত ধরে বলল, এত চাপ নেওয়ার দরকার নেই, তোর যত সময় লাগে নিবে। আমার তোর ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তবে বাবা, আমার কিন্তু একটাই মেয়ে, ওর খুশিতে আমারও খুশি। এখন ভিতরে চল, আর ফারিয়ার আব্বু সবকিছু গুছিয়ে নাও। এখন বিয়ে হবে না, ছেলে যখন রাজি হয়নি তখন বিয়ে হবে। বাসায় ভিতরে যাওয়ার পর খালা আমাকে পুরো জামাই আদর করা শুরু করলো। আমি তো বিষয়টা বুঝেই গিয়েছি যে কেন আমাকে এত আদর করছে। কিন্তু আমাকে যত খুশি বলুক না ভাই, আমি তো এই বিয়ে করব না। বিয়ে করতে হলে একটা ফিলিংস দরকার, কিন্তু সেই ফিলিংস তো আর আমার ভিতর নেই। আর আমার ছোট্ট বোন কই আমাকে একটু বাঁচাবে না? তা না করে আমার আম্মুর পক্ষ নিয়েছে। তবে ছোট্ট বোন
বোনের কথা আর কি বলবো, সব সময় চুপচাপ থাকে, সারাদিন শুধু পড়াশোনা আর কিচ্ছু বুঝে না। খাওয়া দাওয়া শেষ করে খালা আমাকে একটা রুম দেখিয়ে বলল, বাবা যাও, এই রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। আমি রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তবে একটা যে ভারিয়া রুম আমি দেখেই বুঝে গিয়েছি। বিছানায় বসে আমাদের পাশে এলাকায় এক বড় ভাইকে কল দিলাম। অনেকদিন হলো তিনি ঢাকায় থাকেন, তবে ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। খুব ভালো মানুষ উনি। বড় ভাই ফোন রিসিভ করে বলল, কিরে আজকে কিভাবে মনে হলো আমাকে? তারপর বললাম আমার অবস্থা কি। এই তো ভাইয়া আছি মোটামুটি, একটা হেল্প লাগবে যদি করে দিতেন। বলো কি করতে হবে? একটা রুম লাগবে, আমি আমার পরিবার নিয়ে শহরে চলে আসব, আর কালকেই চলে আসব, একটু ব্যবস্থা করে দিতেন যদি ভালো হতো। এই কথা? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো, তুই চলে আয়, আর কোনো সমস্যা নাই তো? আবার ভাইয়া সমস্যা হয়েছে দেখতেই তো চলে আসছে, আপনার সাথে এসে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শহরে এসে আমাকে কল দিস, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কল কেটে দিতেই দরজার বাহির থেকে ফারিয়া বলছে, ভিতরে আছেন নাকি আমার ভয়ে পালিয়ে গিয়েছেন? আমি দরজা খুলে বললাম, কি চাই এখানে? এখন আমি ঘুমাবো, বিরক্ত করো না তো আমাকে। এমনি আজকে আমার 12টা বাজিয়ে দিয়েছ। ফারিয়া মুখ বাঁকিয়ে ভিতরে ঢুকে বলল, আমার রুমে আমি আসবো না তো কি আপনার নানি আসবে? তবে আপনি এখন থেকে অভ্যাস করে নিন, বিয়ের পর তো এই রুমেই থাকতে হবে আপনাকে। আচ্ছা ফারিয়া, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। হাজারটা জিজ্ঞাসা করুন, আমি কি আপনাকে না করেছি? আমি এখন বিয়ে করতে প্রস্তুত না, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। আর ছেলেটা তো আমার থেকেও হ্যান্ডসাম ছিল, না করলে কেন? আমি কি আগে জানতাম যে আমার খালাতো ভাইয়ের চেহারা এত কিউট? যদিও একটু কালো, নাকটা একটু লম্বা, দাঁতগুলো বাঁকা বাঁকা, এরপরও আমি আপনাকে পছন্দ করে নিয়েছি, নাকি আমার দুর্নাম করছে? ফারিয়া হাসি দিয়ে বলল, আপনার যেটা মনে হয় আমি সেটাই করছি। তবে এখন আপনাকে বিয়ে করতে হবে কে বলেছে? আপনি যত ইচ্ছা তত সময় নেন, আর এদিকে আপনার ওপর ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোবাসার কথাটা তোমার মুখে মানায় না, ভালোবাসার শব্দটা সবাই মূল্য দিতে পারে না। সবারই ভালোবাসতে পারে ঠিকই, এর মূল্য সবাই দিতে পারে না। ভালোবাসা ঠিক ভালোবাসার জায়গায় রয়ে যায়, মাঝে শুধু দুটা জীবন নষ্ট হয়ে যায়, নইলে একটা মেয়ের কারণে একটা ছেলে জীবন চলে যায়। তবে এই পৃথিবীতে সবাই যদি ভালোবাসার মূল্য দিতে পারতো, তাহলে আজকে সবকিছু ঊর্ধ্বাধ ভালোবাসায় থাকতো। কিন্তু আমার একটা এইটাই, আজকাল খেলার পুতুলের মতো নিয়ে খেলে, মন যা চাই তাই করে। তবে আমি সবসময় বলি, ভালোবাসা পবিত্র জিনিস, তোমাদের মতো কিছু মেয়েদের জন্য এই জিনিসটা অপবিত্র হয়। ও মাই গড, আপনি এত সুন্দর করে ভালোবাসার বর্ণনা তুলতে পারেন, আমি তো আরো আপনার ওপর ক্রাশ খেয়ে গিয়েছি। এ পর্যন্ত কয়টা ছেলের সাথে প্রেম করেছ? আমার কথা শুনে ফারিয়ার মুখ কালো হয়ে গেল। ও হয়তো ভাবতেও পারেনি আমি ওর এই কথাই বলবো। তবে আজকের মেয়েগুলোকে তো আমি ভালো করে চিনি না কে। ফারিয়া কিছু বলছে না দেখে আমি হাসি দিয়ে বললাম, তোমার আম্মুকে বলে দেই সকালে আমরা চলে যাব, আর আমরা আমাদের সিদ্ধান্ত পরে জানাবো। হঠাৎ করে বললে সবকিছু হয়ে যাবে নাকি? ফারিয়া আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আগে কি করেছি না করেছি এসব জানি না, তবে বিয়ের আসরে বসে মনে হলো এই মুহূর্তে আমার বিয়েটা না করাই উত্তম। কিন্তু এখন আপনার কথা শুনে মনে হলো আমি সত্যিই ভালো একজন ব্যক্তিকে চয়েস করেছি। তবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আমার থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, বিয়ে কিন্তু আপনাকেই করতে হবে। হুমকি দিচ্ছ নাকি আমাকে? যদি এটা আপনার কাছে হুমকি মনে হয় তাহলে মনে করে দিচ্ছি তাই। আমাকে পছন্দ হওয়ার একটা কারণ বলো তো। প্রথম হলো আপনাকে দেখেই আমার বিয়ে ভাঙা, আপনাকে বিয়ে না করব আমি কিছুক্ষণ আগে এটাই আমার মাথায় ছিল। তবে একটু আগে যে কথাগুলো বললেন না, ওগুলো শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ফালতু একটা মেয়ে। কি আমাকে ফালতু বললেন? না বোন, তোরে আমি ফালতু বলি নাই, আমি নিজেকে নিজেই ফালতু বলছি। এখন তুই রুম থেকে বের হ, আমার ছোট্ট বোনকে আমার বোনের সাথে দেখা করতে দে, বলছে দরকার আছে। ফারিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। ফারিয়া যেতেই আমার ছোট্ট বোন এসে বলল, ভাইয়া বল কি হয়েছে? আমি ছোট্ট বোনকে আমার পাশে বসিয়ে ওর হাতে আমার ফোনটা দিয়ে বললাম, স্কুলের স্যারের সাথে কথা বলবি, আর বলবি স্যার আমার গ্রাম থেকে শহরে চলে যাব, এখান থেকে চেঞ্জ হয়ে শহরে ভর্তি হব, এটুকু বললে স্যার সবকিছু বুঝে নিবে, আর এসব কথা কাউকে বলবি না, ঠিক আছে? আমার কথা শুনে ছোট্ট বোন চুপচাপ আমার ফোন নিয়ে বের হয়ে গেল। আমি আগেই বলছি আমার বোন সব সময় চুপচাপ থাকে, ওর কাছে পড়াশোনা হলেই আর কিচ্ছু লাগে না ওর। রাতে ফারিয়া একটু বিরক্ত করছে, কিন্তু কি আর করব, এখানে আছি যেহেতু সহ্য করেই নিতে হবে। সকালে বাসায় যাব বলে রেডি হচ্ছি, তখন খালাম্মা এসে বলল, বাবা চলে যাবে কি? খালা যেতেই তো হবে, বাসায় অনেক কাজ পড়ে আছে, কিন্তু আমাদের কথা আম্মুর সাথে সবকিছু পাকা করে কথা বলে রাখুন, আর আমাকে একটু সময় দিতে হবে, আমি তো আর না করিনি। মামার মাথায় হাত বুলিয়ে, বেঁচে থাক বাবা, এটাই দোয়া করি। এখন কি সত্যি চলে যাবে? যেতেই তো হবে, অন্য
একদিন আসবো। আচ্ছা ঠিক আছে যাও, আর একদিন সবাই তোমাদের বাসায় গিয়ে বিয়ের কথা পাকা করে আসবো। আচ্ছা ঠিক আছে খালা। খালাম্মা যেতেই ফারিয়ার রুমের ভিতরে আসলো, আর এসেই বলল, আম্মু কি বলেছে শুনেছো তো? ফারিয়ার কথা শুনে আমি বললাম, যেই মেয়ে বিয়ের পিঁড়িতে বসে বলতে পারে আমি এই বিয়ে করব না, কাউকে পছন্দ আছে, সেই মেয়ে আমার সাথে বিয়ের পিঁড়িতে বসলে এই কথা বলবে না, এর কোনো গ্যারান্টি আছে? আর এটাও তো হতে পারে যে আমার থেকেও ওই ছেলে দ্বিগুণ ভালো, কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ বারবার কাজ করছে। আমার সাথে এই কথাগুলো বলতে পারলেন আপনি? দেখেন, আমি সারা জীবন আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে রেখেছি। তিনি যদি ভাত না খেয়েও ছিলাম, তবুও কারো কাছে আমি হাত বাড়াইনি। এখন আমি আমার নিজের সিদ্ধান্তে নিজেই নিতে পারি। আমরা গরিব হওয়ার আর পর আমার আত্মীয় স্বজনরা আমাদের খোঁজ খবর নেয় না, তাদের সাথে আমাদের আবার কিসের সম্পর্ক? শুধু আম্মুকে সম্মান করি বলে কিছু বলতে পারিনি। তবে যদি আমার ভালো মনে হয় তাহলে আমি এই বিয়ে হয়তো করতে পারি, নইলে নাই। তুমি গেলাম, যদি নসিবে আবার থাকে তাহলে হয়তো কোনো একদিন দেখা হবে, হয়তো বাসর করে, নইলে খোলামেলা আকাশের নিচে। এই কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। একটা সিএনজি নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমার খালাতো বোন ফারিয়া হয়তো বুঝে গিয়েছে আমি কি বলতে চেয়েছি। ছোট্ট বোনকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে বললাম তাড়াতাড়ি সবকিছু গুছাল গাছাল করে চলে আসবে। বাসায় যাওয়ার পর আম্মুকে বললাম সবকিছু রেডি করো, কিন্তু আম্মু বলল, বাবা আমরা এখন কোথায় যাব? আর আমার বোনকে যে আমি কথা দিয়ে আসছে ওগুলো কি পরে দেখা যাবে? এখন চলো তো, দেরি করে লাভ নেই। শহরে গিয়ে দেখি যদি ভালো একটা চাকরি পাই, এত কষ্ট করে পড়াশোনা করছে, বসে থাকার জন্য তো আর নয়। ছোট্ট বোন আসার পর সবকিছু গুছিয়ে দরজায় তালা ঝুলিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে এসেছি। ট্রেন থেকে নেমে যাই। এই কথা বলে পকেট থেকে ফোনটা বের করলাম। তখন কোথা থেকে একটা মেয়ে এসে আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আমার ব্যাগটা একটু ধরেন তো। আমি রিক্সাওয়ালাকে টাকাগুলো দিয়াই। আমি ব্যাগটা হাতে নিয়ে গিয়ে ব্যাগটা নিচে পড়ে গেল, আর ব্যাগটার ভিতর থেকে কতগুলো বই নিচে পড়ে গেল। এটা দেখে পিচ্চি মেয়েটা আমার দিকে চোখ গরম করে বলল, এটা একটা কাজ করলেন? আমি সরি বলেই বইগুলো তোলার জন্য নিচে বসলাম, আর আমার সামনে মেয়েটাও নিচে বসলো। সাথে সাথে ওর মাথার সাথে আমার মাথার লেগে মেয়েটার নিজের শরীরের ওজন সামলাতে না পেরে আমার ওপর পড়ে গেল। রাস্তার মাঝে একটা মেয়ে আজকে জড়িয়ে ধরে আমার ওপর পড়ে আছে। বিষয়টা কেমন যেন লজ্জাজনক হয়ে গেল। আমার আম্মু ছোট বোন এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখছে। আমি মেয়েটাকে দূরে সরিয়ে রেখে বললাম, আসলাম সাহায্য করতে, উল্টো এই মেয়ে আমার উপরে পড়ে গেল। আজকাল মেয়েদের লজ্জা শরম কিছু নেই। আমার কথা শুনে মেয়েটার দাঁড়িয়ে শাড়িটার কোমরের সাথে গুজে আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগলো। তবে আমি যেটা অনুমান করলাম, মেয়েটা আমার বোনের সমবয়সী, হয়তো ক্লাস 9-এ অথবা 10-এ পড়ে। চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে, তবে ওর মুখটা একদম গোল। ধুম করে আমি করছি পিচ্ছি একটা মেয়ে, এত প্রশংসা করছি কেন? মেয়েটা আমার তাকানো দেখে বলল, মানুষ চিনেন না তো, রেখে দেব। ও মা, তাই নাকি? দেশটা কি আপনার বাবার? মন যা চাই তাই করবেন? আবার বললেন কেটে রেখে দিবেন। আমি কি হাত গুটিয়ে বসে থাকবো বুঝি? আমার মুখের ওপর কথা বলিস? এই ছুটি চৌধুরী মুখের ওপর এত বড় কথা? তোরে তো। এই কথা বলে মেয়েটা আমার হাত তুলেছিল। আমি মেয়েটার হাত ধরে বললাম, সব জায়গায় ঝগড়া করে পারবেন না, আজকে মেয়ে বলে ছেড়ে দিলাম, এখন থেকে চলে যান। আর দেখতে শুনতে তো মাশাল্লাহ, এভাবে গায়ে পড়ে ঝগড়া করার কোনো মানে আছে? তো আপনাকে সাহায্য করতেই বইগুলো তুলে দিচ্ছিলাম, আর আপনি কি করলেন? আমার গায়ের ওপর পড়ে গেলেন। এই কোনো কথা? মেয়েটা শুধু রাগে চোখ মুখ লাল করে আছে, এখন আর কিছু বলছে না। পিছন থেকে আমার আম্মু বলল, আহ বাবা, এসব কি করছিস তুই? পিচ্ছি একটা মেয়ে সাথে একটা এরকম ঠিক না। ওর বইগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে দে, আর ওকে সরি বল। আম্মুর কথা মতো নিচে বসে আমি মেয়েটার বইগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে দিলাম, আর বললাম নেক্সট টাইম যেন সামনে না পড়েন। আমি তো আজকে ছেড়ে দিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, না হলে তাহলে কি যে করতো? মেয়েটা ব্যাগে হাত নিয়ে বলল, মন চাচ্ছে আপনাকে আজকে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলে। যদি আর কোনো দিন দেখা হয় না, তাহলে কিন্তু আপনাকে দেখার আছে আমার। আচ্ছা ঠিক আছে, দেখিও। এখন বাসায় গিয়ে ফিডার খাও, বাচ্চা মেয়ে। আর কান্না করো না, মানুষ দেখলে বোকা বলবে। তোরে তো। এবার আম্মু এসে মেয়েটাকে বলল, মা আমি আমার ছেলে হয়ে সরি বলছি, কিছু মনে করো না, ঠিক আছে? তুমি এখন বাসায় যাও। সুইটি মেয়েটা আম্মুকে বলল, থাক আন্টি, আমি কিছু মনে করিনি, তবে আপনার ছেলে গায়ে পড়ে ঝগড়া করে, ওর স্বভাব ঠিক করবেন। এই কথা বলে মেয়েটা একটু সামনে গিয়ে আমার দিকে ইশারা করে ওর গালে হাত দিয়ে দেখিয়ে বলল, পরের বার পেলে একদম কেটে দেব। আমি ইশারা করে বললাম, আগে বাসায় গিয়ে দুধু খাও, ঠিক আছে বাচ্চা মেয়ে? মেয়েটি যাওয়ার পর আম্মু বলল, আগে বাসায় চল, তোরে পরে দেখাচ্ছে। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।